সবাই এবার দিদিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, বসুন, করলা সেই করবে। মাঝখানে আশীর্বাদ আমার হয়েই গিয়েছে, কারণ আমি ওখানে ছিলাম, আমায় এখানে আসতে বলেছে। অর্থাৎ আমি মধ্যমণি হয়ে আবারও যাব, আপনাদের নয়নের মণি হয়ে আবারও লোকসভায় যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমি সবার প্রথমে বলি, মামাটি মানুষের নেত্রী, জননেত্রী, বিরোধীদের মুখ, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আপনার সকলের নয়নের মণি, আমাদের প্রিয় দিদি, তার আশীর্বাদে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে আমাকে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য আমি তাদের কাছে এবং দলের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আজ আপনারা যারা এইভাবে পবিত্র রমজান মাসে রোজার মধ্যে রয়েছেন, অত্যন্ত গরমে এই যে লক্ষ লক্ষ মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, কারণ এখানে যত মানুষ তার থেকে বাইরে অনেক বেশি মানুষ। আমি গাড়ি করে আসতে পারিনি, কালিকাতলা থেকে আমি বাইকে করে, একজনের বাইকে করে, কালীতলা থেকে বাইকে করে আমি আপনাদের সভায় উপস্থিত হয়েছি। তাই অভিধানের কোনো ভাষাই, কোনো শব্দই যথার্থ নয় আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো। তাই আপনারা যারা এখানে এসেছেন, সেই সকলের প্রবীণাকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। সকল মায়ের রাঙা পায়ের রাঙা চরণে প্রণাম জানাই যারা এখানে এসেছেন। সকল ভাইদের ধুলো মাখা পায়ে আমি প্রণাম জানাই, সালাম জানাই। সকল সমবয়সীদের শুভেচ্ছা জানাই, সকল ছোটদেরকে স্নেহাশীষ জানাই। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লাকে, কারণ তারই ডাকে আজ আপনারা যেমন এখানে উপস্থিত হয়েছেন, তেমনি ক্যানিং পূর্ব সূর্য এদিকেই ওঠে। আর জয়নগর লোকসভা কেন্দ্রের সর্বোচ্চ ভোটটা প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের এককভাবে লড়াই করেছিল যখন 2014 সালে, সেই ভোট যেমন ক্যানিং পূর্ব থেকে সব থেকে বেশি পেয়ে 1,08,000, তেমনি 2019 সালে দ্বিতীয়বার যখন আমি 3,16,000 হয়, এখান থেকেই আমি সব থেকে বেশি ভোট পেয়েছি। তাই শওকত মোল্লাকে আমার, আপনাদের সকলের প্রিয় নেতা, আমার ছোট ভাই, তখন সে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, এখন সে দ্বিতীয়বারের বিধায়ক হয়েছে আপনাদের আশীর্বাদ নিয়ে। এখানে শওকত যেমন উপস্থিত আছে, তেমনি এখানে ক্যানিং পূর্বের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি ঝর্ণা এখানে আছে, সহসভাপতি আছে, সেই ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ রয়েছে অর্থাৎ শাহজাহান রয়েছে এবং সভাপতি সেখানকার, এখানে মোক্তারদার রয়েছে, কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের সকল প্রধান, অঞ্চল সভাপতি, এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, শাখা সংগঠনের সকল সভাপতি থেকে আরম্ভ করে সকল বিশিষ্ট গুণীজনদেরকে আজকের এই নির্বাচনী সভায় আমি কয়েকটি কথা বলতে চাই। আপনাদের মনে আছে কিনা কিন্তু আমার মনে আছে, সেদিন আমি এখান থেকেই সভার বক্তব্য রেখেছিলাম যখন প্রথমবার আপনাদের কাছে আসি। সেদিন এই সভা ফাঁকা ছিল, ওদিকে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল, কারণ সেবারের সভা বিকেলবেলা হয়েছিল যখন আমি প্রথম এই মাঠে সভা করি। সেদিনও চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে আশীর্বাদ নিতে, শুভেচ্ছা নিতে এখানে পাঠিয়েছিলেন, আর আপনারা আমায় আশীর্বাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতায়, ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নেত্রী
যিনি এই বাংলায় সকল মানুষকে পরিষেবা আর অন্য জায়গায় যেতে হয় না, আপনার দুয়ারে এসে আপনাকে পরিষেবা দিচ্ছে তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী। পরিষেবা দেওয়া শুধু নয়, সকল ধর্মের মানুষ যাতে তাদের নিজেদের ধর্মাচরণ করতে পারে সেই গ্যারান্টি দিয়েছে, অ্যাসিওর করেছে। অর্থাৎ আপনাদের সকলকে একজন শাসক দলের নেত্রী হিসাবে তার যে করা উচিত, সেই রাজ্যের সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সকল মানুষ যাতে নিজের ধর্মাচরণ করতে পারে এবং তপশিলি জাতি উপজাতি মানুষের জয় জোহার প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে সম্মান দিয়েছে, তপশিলি বন্ধু বানিয়েছে আপনাদেরকে। কিন্তু ভারতীয় জনতা পার্টি, আপনারা সকলে দেখছেন সেই ভারতীয় জনতা পার্টি যে এনআরসির মাধ্যমে ঠিক লোকসভা নির্বাচনের আগে সিএ এর মাধ্যমে আপনাদের মনে এক ভয় ঢোকানোর চেষ্টা করছে যে এই রাজ্যে আপনি থাকতে পারবেন কিনা, এই দেশে আপনি থাকতে পারবেন কিনা। মানুষকে ভয় দেখাচ্ছে এমনই যে আপনি জানেন যে গঙ্গা লোকসভা কেন্দ্র থেকে যিনি জয়ী হয়েছিলেন, যিনি লোকসভার সদস্য বর্তমানে প্রার্থী, তিনি বলছেন তিনি আগে আবেদন করবেন ভারতের নাগরিক হওয়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, আমার দেহে যতক্ষণ আমার ধমনীতে রক্ত সংবহিত হয়, আমার যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলে, এই বাংলার কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে থাকতে দেবে না আমি। আমার বাংলার সকল মানুষ তারা তো ভোটাধিকার প্রয়োগ করে, তাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার কেনই বা মানুষকে ভয় দেখানো, কেনই বা তারা বলবে যে আমি এই ভারতের নাগরিক? আর কেনই বা ভারতীয় বিজেপি জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির একজন এমপি বর্তমানে প্রার্থী, তিনি কেনই বা ভয় পেয়ে বলছেন আমি আগে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করব? অর্থাৎ সেখানকার মতুয়া সম্প্রদায়, অর্থাৎ নমশূদ্র যারা আমার মতো তপশিলি জাতির পরিবারের, যারা ভেবেছিল সিএ এনআরসি করলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, তাদের মধ্যে ভয় ঢুকেছে যে আবারও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আবারও তাদের নাগরিকত্ব নিয়ে প্রমাণ দেখাতে হবে। যদি আপনার কাছে সঠিক কাগজপত্র না থাকে তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন প্রমাণ দেব? কারণ আমার নাগরিক 10 কোটি জনগণ, আমার যারা পশ্চিম বাংলার, তারা 2011 সাল থেকে শুধু নয়, যবে থেকে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে ভোট প্রচলিত হয়েছে তবে থেকে তারা ভোট দিচ্ছে, তাদের কাছে সকল কিছু রয়েছে, সকল পরিচয়পত্র। তাহলে কাউকে পরিচয়পত্র দেখাতে হবে না। আপনারা জানেন কিছুদিন আগে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছিল এবং যে 5 জন সাংসদ দিল্লিতে গিয়েছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম। সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে আমি, রাজীব কুমার যিনি নির্বাচন কমিশনার মুখ্য, তার কাছে গিয়ে বলেছিলাম ঠিক লোকসভা নির্বাচনের প্রাক্কালে আধার কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার মানুষের মনে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাবে, তারা হয়তো ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাহলে আপনি নিশ্চিত করুন যে শুধু আধার কার্ড নয়, অন্যান্য পরিচয়পত্রের মাধ্যমে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং আমাদের সেই দাবিতে মাথা নত করে বলবো না, তারা চাপের কাছে নথি স্বীকার করে সে কয়েকদিনের মধ্যেই বলেছিল 11টি পরিচয়পত্র নিয়ে গেলেই হবে, শুধুমাত্র আধার কার্ড লাগবে না। তাহলে কেন বাংলার মানুষকে বারবার করে ভয় দেখানো? 2021 সালে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাটিতে মাথা নত করে দেওয়ার মতো করে এমনভাবে বক্তব্য রেখেছে দিদি ও দিদি বলে, বাংলার মানুষ সেটা মেনে নেয়নি। অমিত শাহ এসেছিলেন, নরেন্দ্র মোদী প্রায় এই পশ্চিমবঙ্গকে পর্যটন স্থল বানিয়ে ফেলেছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের এমন কোনো মন্ত্রী ছিল না যারা এখানে আসেনি, এবং তারা এসেছিল, বলেছিল ইসবার 200 পার। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে, তৃণমূল কংগ্রেসকে সম্মান দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে মাথায় করে ধরে রেখেছে। দিদি সেদিন বলেছিলেন যে আমি আবারও নবান্নে যাব, তৃতীয়বারের জন্য বাংলার সকল ভাইরা আমার পাশে আছে, আমাকে আশীর্বাদ দেবে। কিন্তু বাংলার মেয়েরা
যাদের জন্য এত করেছি, যাদের মেয়েদেরকে পড়িয়েছি কন্যাশ্রী দিয়ে, যাদের মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী দিয়েছি, যাদের ঘরে কেউ সন্তান যদি প্রতিবন্ধী হয় মানবী হিসাবে তাদের অন্ধের যষ্টি হয়েছে, যদি তাদের পরিবারে কেউ অসুস্থ হয় সেই পরিবারের রোগীর শিয়রে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে আমি তাদেরকে সাহায্য করেছি। সমব্যথীর মধ্যে দিয়ে আমি শ্মশান যাত্রী হয়েছি, আমি কবরস্থানে গিয়েছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি 50% মেয়েদের রিজার্ভেশন দিয়ে পঞ্চায়েতে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। আমি পড়াশোনার মাধ্যমে যাতে তারা বিডিও হয়, যাতে তারা শিক্ষক হয়, শিক্ষিকা হয়, ইঞ্জিনিয়ার হয়, তার ব্যবস্থা করেছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলাম, বদলা নয় বদলে দেব গো, পরিবর্তন এনে দেব, হিংসা নয়, কুৎসা নয়, মারামারি নয়, হানাহানি নয়, আমি বাংলায় নতুন সূর্য এনে দেব। করেছেন দিদি। পানীয় জল কখনো ভেবেছিলেন আপনার ঘরের কাছে আপনি কল খুললে পানীয় জল পাবেন? আপনি যে রাস্তা দিয়ে চলেন, আমি তো জীবনতলার ওখান থেকে প্রত্যেকটি রাস্তা যদি বলি আঁচল দিয়ে আমি কুড়িয়ে নেব ভাত পারি। আমি রাস্তা এত ভালো করে দিয়েছে শওকত মোল্লা বিধানসভায় আসার পরে। আপনার রাস্তা হয়নি, পানীয় জল হয়নি, সমস্ত স্কুল কলেজগুলোর বিল্ডিং ভালো করে দিয়েছে। কি না দিচ্ছে দিদি আপনাদের, আমার এমপি ল্যাডের টাকা থেকে আমি সব কাজ করে দিচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী, বিধানসভার নির্বাচনের সময় তিনিও কিন্তু 33% যাতে রিজার্ভেশন হয় সেই কথা মাথায় রেখে নমিনেশন দিচ্ছেন। এমপিদেরকেও এবারে 28% নমিনেশন দিয়েছেন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের পার্লামেন্টে উইমেন রিজার্ভেশন বিল এনেছেন, কিন্তু এবারে দেখুন তাদের যে তালিকা বেরিয়েছে মাত্র 14% হচ্ছে মহিলাদের সংরক্ষণের কথা। দিদি বলেছিলেন আমার টাকা নেই, আমি এমএলএ কেনাবেচা করতে পারবো না, ওদের অনেক টাকা আছে। তাই আমার মেয়েরা